কলকাতাতে বাঁশদ্রোণীতে, কলকাতার উপকণ্ঠে বলা উচিত বোধ হয়, নাগরিক পরিষেবার দিক থেকে সে তো বটেই, একটা ঘটনা ঘটলো। আমরা দেখলাম যে মহালয়ের দিন একটা পেলোডার দিয়ে রাস্তা সারানোর চেষ্টা হচ্ছিল। একটি ছেলে, অল্প বয়সী কিশোর, টিউশন পড়তে গিয়েছিল, দুর্ঘটনায় মারা গেল। মর্মান্তিক দুর্ঘটনা, কোনো সন্দেহ নেই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এইরকম ঘটনা কলকাতার মতো মানুষের জীবন সম্পর্কে উদাসীন শহরে, আমাদের মতো মানুষের জীবন সম্পর্কে যথেষ্ট যত্ন করি না এরকম সমাজে এরকম ঘটনা ঘটেই থাকে, প্রায়শই ঘটে। কিন্তু বিপরীত ধর্মী যে ঘটনাটা আমরা দেখলাম যে প্রায়শই ঘটে না, তা হলো যে ওখানে পুলিশ যখন গেল মৃতদেহ উদ্ধার করে, তারপর পুলিশের যা কিছু কাজকর্ম থাকে রুটিন সেগুলো করতে, তখন পুলিশকে ঘিরে সাধারণ মানুষের বিক্ষোভ এমন জায়গায় পৌঁছলো, তিনটে স্থানীয় থানার ওসি ঘন্টার পর ঘন্টা ঘেরাও হয়ে রইলেন। একজনকে মানুষ বাধ্য করলো কাদার মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে। ন্যায়সঙ্গত কাজ নয়, ঠিক কাজ নয়, কিন্তু তা হলো। তারপরে বিক্ষোভকারীদের হাত থেকে পুলিশকে উদ্ধার করলো পুলিশের বড় কর্তাদের দ্বারা হয়নি, তৃণমূল কংগ্রেসের বাহিনী মানে কিন্তু মুখ চেনা যায় না এরকম বাহিনী। স্থানীয় জনপ্রতিনিধি, পুরসভার কাউন্সিলর, এমএলএ, এমপি সবই তৃণমূলের, কাউকে সেখানে দেখা যায়নি। তারা কিছু ওই বাহিনী পাঠিয়েছিলেন, বাইক বাহিনী জাতীয় বাহিনী পাঠিয়েছিলেন, তাদের সাহায্যে পুলিশ উদ্ধার পেল। তারপরে যথারীতি নানা রকম মামলা, দুর্ঘটনার একটা মামলা, পুলিশের উপর আক্রমণের একটা মামলা, ইত্যাদি ইত্যাদি চলছে। আমরা যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে, আমাদের এই বঙ্গে পুলিশ তো দলদাস হয়ে গিয়েছে, আগে বারবার দেখা গিয়েছে। এখন দেখা যাচ্ছে শাসক দল পুলিশের দাস হয়ে গিয়েছে, শাসক দল পুলিশের দাস হয়ে গিয়েছে। তাদের কাজ হয়েছে, গিয়ে পড়েছে পুলিশকে জনতার হাত থেকে, বিক্ষোভ থেকে রক্ষা করা। পুলিশ বাহিনীর মনোবল, মোরাল, নৈতিক কোথায় গিয়ে ঠেকেছে পুলিশকে। সত্যি মানে আমি ঘটনাস্থলে যাইনি, আমার সঙ্গে সাংবাদিক প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছে, প্রসূন আচার্য রয়েছেন, প্রসূন আচার্য রয়েছেন, সোমনাথ গুহ রয়েছেন আমাদের সঙ্গে, প্রবন্ধকার, সাহিত্যিক। আমরা কেউ ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু ঘটনাটা কি ঘটেছে আমরা সবাই দেখেছি, আপনারাও দেখেছেন। সত্যি করে বলুন তো, পুলিশকে কি চোরের মতো লাগছিল না? কেন লাগবে না বলুন তো? যে পুলিশ বাহিনীর একটি থানার ওসি খুন ও ধর্ষণের মামলায় সিবিআই হাতে গ্রেপ্তার হয়ে আছে, আর অন্য থানার ওসির একটা নৈতিক জোর থাকে মানুষকে বলার আমাকে আমার কাজ করতে দিন, সরে যান, নইলে আমি লাঠি চালাবো। সেটা হচ্ছে রাজ্যের যে পুলিশ, তাদের সিপিএম আমলেও পুলিশ দলদাস ছিল। দলদাস শব্দটা সিপিএম আমল থেকেই এসছে। পার্থক্য ঘটেছে যেটা, সেটা হচ্ছে সিপিএম আমলে জেলা কমিটির সদস্য বা লোকাল এলসিএস রা পুলিশকে চালাতো। এখন একেবারে লোকাল লেভেলে যারা পার্টি করে, ক্লাব করে, কাউন্সিলরের ঘনিষ্ঠ, একটা কাউন্সিলর মানে একটা ওয়ার্ড মনে করতে হবে। আগে 30টা ওয়ার্ড মিলে একটা পুরসভা হয়, পুরসভা হলে চেয়ারম্যানের কথা শুনতো, এখন প্রতিটা কাউন্সিলরের কথা পুলিশ শোনে। এবং পুলিশের অবস্থাটা যেটা দাঁড়িয়েছে, তারা একদিকে যেরকম জনবিচ্ছিন্ন হয়ে গেছে বেশিরভাগ পুলিশ, আমি সবার দোষ দেব না, সেরকম অন্যদিকে যেটা হয়েছে যে তারা সমস্ত ব্যাপারে নির্ভরশীল হয়ে গেছে শাসক দলের ওপরে। সে কাকে গেঁজা কেস দেবো, কাকে মিথ্যে মামলা দেবো, কাকে মামলা থেকে ছেড়ে দেবো, কাকে কি করব না করব, সবটাই কিন্তু নির্ভর করছে লোকাল পার্টির ওপরে। তার মধ্যে যে দুর্নীতি বাম আমলে ছিল সেই দুর্নীতির ধারাই বহন করছে। আজকে আমি জানি যে পুলিশ অফিসাররা বিভিন্ন থানায় পোস্টিং হয়ে যে ধরা পড়ছে, ধরুন আরজি করে আছে, এরা কিন্তু অধিকাংশই কিন্তু বাম আমলে রিক্রুটেড। হয়তো দেখা যাবে এরা রাজ্য সরকারের তখন সিপিএম এর ধামাধারা পুলিশ ছিল, বয়স বেড়ে গেছে, চাকরি নিরাপত্তার দিক থেকে এরা আবার তৃণমূলের হয়ে গেছে। এবং তৃণমূলের ক্ষেত্রে যেটা হয়েছে, তৃণমূলের পুলিশ একেবারে সমস্ত মোস্ট অফ দ্য থানা তারা কোনো স্বাধীনভাবে কাজ করতে পারে না।
সুতরাং লোকাল থানার পুলিশ যে পাটুলি, যে ঘটনাটা ঘটেছে বাঁশদ্রোণী থানার পুলিশ, তিনি অন্য এক জায়গায় গলির মুখে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, পাটুলি থানার ওসিকে আনতে হবে। যে পাটুলি থানার ওসি কদিন আগে এই রাত দখলের ব্যাপারে সোশ্যাল মিডিয়া পোস্টিং করেছিলেন যে যাই করিস না কেন ভোটে অন্যরকম ফল হবে ইত্যাদি, মানে শাসক দলের একজন পলিটিক্যাল লিডার হিসেবে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তাকে নিয়ে আসতে হচ্ছে। স্বাভাবিকভাবেই সেখানে যদি বিরোধী পক্ষের লোকেরা তৎপর হয়, তাকে তো ময়লা জলে দাঁড় করিয়ে রাখতেই হবে। তবে এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলবো, যে টালা থানার পুলিশ প্রমাণ লোপাটের ক্ষেত্রে ধরা পড়েছে সিবিআই এর হাতে। সিবিআই এর গোটা তদন্ত প্রক্রিয়ায় আমার কোনোদিনই আস্থা ছিল না। আজকে আবার প্রমাণ হয়েছে একটাই, যে এনডিটিভির মালিক প্রণয় রায়ের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল বিজেপি আমলে, সেই মামলা ফাইনালি সিবিআই ঠেকাতে পারেনি। আজকে প্রণয় রায় সিবিআই থেকে মামলা থেকে নিষ্কৃতি পেয়ে গেছেন, বলছে তার বিরুদ্ধে ভুল অভিযোগ আনা হয়েছিল। এখন টালা থানার ওসিকে সঠিক অভিযোগ না ভুল অভিযোগ সেটা আমরা এখনো জানি না, কিন্তু পুলিশের মলালটা এই দিকে গেছে। এইবার প্রশ্ন হচ্ছে, পুলিশের পরে আসে কাউন্সিলর অনিতা মজুমদার। অনিতা মজুমদার একটা সূত্র বলছে যে ওই পরিবারের সাথে ঘনিষ্ঠ ছিল, তিনি মানসিকভাবে হয়ে গেছেন। অন্য দিক থেকে দেখতে পাচ্ছি তার কোনো মরাল জায়গাই নেই যে তিনি গিয়ে পাবলিক ফেস করবেন। সাধারণত কি হয়, পাবলিক ফেস করার জন্য একটা মরাল কারেজের দরকার হয়। এখন সেই মরাল কারেজটা কতটা আছে কতটা নেই, আমার খুব বিস্ময় লাগছে এখনো পর্যন্ত যে কজন তৃণমূলের মন্ত্রী বা নেতা তারা চিফ মিনিস্টারের ঘনিষ্ঠ বা এলাকায় যেতেন, সাধারণ মানুষের সাথে মেলামেশা করেন, পরিষেবা দেন বলে পরিচিত, যারা সহজ অ্যাক্সেস পাওয়া যায়, তার মধ্যে অরূপ বিশ্বাস অন্যতম। এই এলাকাটা অরূপ বিশ্বাসের বিধানসভা ক্ষেত্র। আমি আশ্চর্য হলাম, একটু আগে মিডিয়ায় দেখলাম যে অরূপ বিশ্বাসও কিন্তু সেখানে যাননি। আমার কাছে কিন্তু এটা অবাক লেগেছে। সব এমএলএ এর কথা আমি বলছি না, কিন্তু অরূপ বিশ্বাস অ্যাজ এ মিনিস্টার, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মিনিস্টার, কারণ মমতার আশীর্বাদ তার মাথায় আছে, ভাইপোর আশীর্বাদ এখনো নেই। পুলিশ এবং বিশেষত দলের যে মন্ত্রী কাউন্সিলর, তারা এখন দুটো ভাগে বিভক্ত, হয় অভিষেক ব্যানার্জির ক্যাম্পে, নয়তো মমতা ব্যানার্জির ক্যাম্পে। অরূপ বিশ্বাস মমতা ব্যানার্জির ক্যাম্পের নেতা, মমতা ব্যানার্জির লোক। তা সত্ত্বেও অরূপ বিশ্বাস কেন গেল না আর অনিতা মজুমদার কেন যেতে পারলেন না, দুটো জিনিস বলা হচ্ছে। যে তিনি ওই পরিবারের সাথে যুক্ত ছিলেন, মেন্টালি খুব ভেঙে পড়েছেন, আপসেট, যে কারণে তাকে পাওয়া যায়নি। হতে পারে এটা না, খুব পরিচিত লোককে ফেস করার গ্রাউন্ড থাকে না। হয়তো দেখলাম যে আমি একটা ইলেকট্রিক লাইন সারাতে গিয়ে আমার বাড়ির ছেলেকেই আমি তড়িতাহত করে দিলাম, সেই ক্ষেত্রে যেরকম ট্রমা হয়ে যায়, ইট মেবি। অথবা বুঝতে হবে যে ওই এলাকায় গিয়ে যে তিনি বিক্ষোভের মুখে পড়বেন, এবং সেটা এখন কলকাতার যে মিডিয়া, তারা সারাদিন দুটো বা তিনটে খবর সারাদিন ধরে দেখায়, মেন স্ট্রিম মিডিয়া, তাদের সাথে রাজ্যের আর কোনো খবর, কোনো ঘটনার কোনো সম্পর্কই নেই। টিআরপির জন্য ওই অনিতা পালাচ্ছে, ওই কালকে দেখছিলাম, দেখুন 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 পুলিশ পালাচ্ছে পুলিশ পালাচ্ছে, ওইটাই সারাদিন ধরে চলতে শুরু করলো। রাজ্যে যদি অন্য জায়গায় 20 জন লোক মরেও যায়, এই মিডিয়ার কিছু যায় আসে না। তো এই এম্বারাসিং থেকে এড়াতেও তিনি না যেতে পারেন। এবং তুমি এটা একেবারেই সঠিক কথা বললে, যে ঘটনা হচ্ছে যে এখনো পর্যন্ত ভোট হলেই দেখা যাবে এরাই জিতছে, কারণ বিকল্প কিছু গড়ে উঠছে না। আমরা যে বিকল্প দেখেছিলাম, মমতা ব্যানার্জি লোকসভায় একটা সিট জিতেছিলেন 2004 সালে, কিন্তু তার পকেটে 30% ভোট ছিল এবং পাশে একটা বড় জনসমর্থন ছিল বিজেপির, এবং তাদের নেটওয়ার্ক ছিল সব জায়গায়, পাড়ার কাউন্সিলর নেটওয়ার্ক, দরকার অদরকারে তাদের কাছে যাওয়া, কোনো একটা ঘেরাও। বিজেপির এখনো পর্যন্ত কোথাও ভোট আছে, কিন্তু বাজারে কোথাও কোনো লোক নেই, ফলে বিজেপির পক্ষেও এটা রেজিস্ট করা সম্ভব নয়। আর হোয়ারাস যারা বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তায় নামছেন, বিভিন্ন ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি, সেটা আরজিকর কাণ্ডেই হোক বা অন্য বিক্ষোভের ক্ষেত্রেই হোক, এই যেরকম রিক্লেম দ্য রাইট বা নাগরিক মিছিল, তাতে যে সিপিএম এর একটা অংশগ্রহণ করছে, কিন্তু তাদের ভোটের পার্সেন্টেজ অত্যন্ত কম, তাদের এই সমর্থন চেঞ্জ করারও কোনো ক্ষমতা নেই, এবং তাদের জেতানো হারানোরও, বরঞ্চ তারা যদি একটু বাড়ে তাহলে তৃণমূলের ভোট, তৃণমূলের জয়টা আরো সুনিশ্চিত হয়ে যাবে। তো এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। ফলে পলিটিক্যাল কম্পালশনটা একরকম, আর মরাল কম্পালশনটা আর এক রকম। আমাদের তো তুমি কেউ তো আমরা পলিটিক্যাল কম্পালশনের দিক থেকে যাই না বলে আমাদের মরাল কম্পালশনের দিক থেকে আমরা খুব স্পষ্টভাবে বলতে পারি। যদি পলিটিক্যাল কম্পালশন থাকে তাহলে বলা যায় না। ঠিক যেভাবে বড় টিভি চ্যানেলে যারা পলিটিক্যাল কম্পালশনে গিয়ে বসেন, যারা
আলোচনার মধ্যেও বসেন, প্যানেলিস্ট নিরপেক্ষ যাদের বলা হয়, তারা কিন্তু সবই সেই এই নন্দ বলে একজন বসতো, ওই প্রফেসর, সে দাঁড়িয়ে গেল বিজেপির ভোটে, কেউ দে হ্যাভ অল দ্য পলিটিক্যাল কম্পালশন অ্যাসোসিয়েট উইথ দেম। তো এই পলিটিক্যাল কম্পালশন থাকলে কিন্তু মুশকিলের ব্যাপার। পুলিশ যে তার ঠিকভাবে কাজ করার নৈতিক জোরটা সম্পূর্ণ হারিয়েছে, এটা খুব উল্লেখযোগ্য। আমি এর আগে আমরা দেখেছি যে বামফ্রন্ট আমলের শেষ দিকে একটা এইরকম অবস্থা হয়ে গেছিল, একটা প্রায় প্রশাসনিক পঙ্গুত্বের জায়গায় চলে গিয়েছিল। আপনি যদি 2009, 10, 11 এই সময়কার কথা বলি আর কি, আমাদের একটা প্রশ্ন নিশ্চয়ই মনে আছে, আপনারও সম্ভবত মনে থাকবে, আপনি অন্যভাবে দেখেছেন, প্রশ্ন সাংবাদিক হিসেবে দেখেছেন। রেশন কেলেঙ্কারি হয়েছিল জায়গায় জায়গায়, যেখানে সেখানে রেশন দোকানে ডিলাররা তারা লাঞ্ছিত হচ্ছিল, তাদের রাস্তার লোকেরা মারছিল। দুর্নীতিটা এমন একটা জায়গায় চলে এসছে, সবাই জানতো যে সবাই চোর, সবাই সবাইকে ধরে মারতে শুরু করেছে। আমি অনেকটা তার প্রতিচ্ছবি এই ঘটনার মধ্যে দিয়ে দেখছি। ঠিকই আপনি বললেন, সমৃদ্ধবাবু আগে বললেন যে ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই আরজি করে ঘটনাটা আছে, সমাজ একটা উত্তাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সামনে পুজো আসছে, বন্যা, টালমাটালের মধ্যে দিয়ে সমাজ যাচ্ছে, নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। কিন্তু সামগ্রিকভাবে পুলিশ এবং শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তার জন্য এই প্রশ্ন যেটা বললেন যে স্থানীয় যিনি বিধায়ক, আমি এমপির কথা বাদই দিচ্ছি, তিনিও যথেষ্ট জনপ্রিয় মন্ত্রী, যথেষ্ট প্রভাবশালী মন্ত্রী, তার সঙ্গে যথেষ্ট আমি একটা লাইভ অনুষ্ঠানে আছি, তিনি যেতে সাহস পাননি বা যাননি ঘটনাস্থলে, কারণ এই বিক্ষোভে জনরোষের মুখে দাঁড়ানোর ক্ষমতা, নৈতিক জোর তাদের আর নেই। যেটা আছে সেটা হচ্ছে ওই প্রশ্ন যেটা বললেন, বিকল্প নেই বলে অথবা ম্যানিপুলেট করে ভোটে জেতার ক্ষমতা।